হুয়াং এবং শাওয়ান নামের খুবই দুষ্ট দুজন মেয়ে, যারা কিনা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। তবে তারা ছিল খুবই চঞ্চল স্বভাবের। কিন্তু একদিন ঘটনাক্রমে তাদের দুজনেরই বিয়ে হয়ে যায় শহরের সবচাইতে ধনী পরিবারের দুই ভাই লিমুচেন এবং ফেংচির সাথে। কিন্তু এই বিয়ে আসলে কেউ কাউকে ভালোবেসে করেনি, বরং তারা চারজনই একে অপরকে বিয়ে করেছে নিজেদের কিছু হিডেন স্বার্থের জন্য। এমনকি এই দুই ভাইও কখনোই মন থেকে হুয়াং বা সাওনানকে মেনে নিতে পারেনি। কিন্তু এক পর্যায়ে হুয়াং এবং শাওনান লিমুচেন আর ফেংচিংকে মন থেকেই ভালোবেসে ফেলে। তাহলে শেষ পর্যন্ত তাদের দুই বেস্ট ফ্রেন্ডের সাথে কি হয়েছিল? তারা কি অবশেষে তাদের ভালোবাসার মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই একটা ছেলে যার নাম লিমুচেন। সে সুইমিং পুলে বসে আছে। তারপর সেখানে একটি মেয়ে আসে ওয়াইন গ্লাস হাতে করে, যার নাম হুয়াং। হুয়াং লিমুচেনের গায়ে ওয়াইন ঢালতে থাকে। তখন মুচেন তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো তুমি এটা কি করছো? হুয়াং বলে, আমি অবশ্যই জানি আমি কি করছি। আমি তাই করছি যা অ্যাডাল্টদের করা উচিত। তারপর সে মুচেনকে কিস করা শুরু করে। লিমুচেন তাকে সরিয়ে দিয়ে বলে, তুমি কি জানো আমি কে? হুয়াং বলে, নিশ্চয়ই জানি। তুমি সেই মেল মডেল যাকে আমাকে আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য পেয়েছে। আমি এটার জন্য পেড করেছি। লিমুচেন বলে, তুমি এখান থেকে বের হয়ে যাও। কিন্তু হুয়াং তাকে আবারও কিস করতে শুরু করে। তারপর মুচেনও তাকে কিস ব্যাক করে। পরদিন সকালে হুয়াং একটি বড় বাড়িতে ঘুম থেকে ওঠে। তার হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ে যায়। সে তাড়াতাড়ি তখন রুম থেকে বের হয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড সু সাওনান ওর সামনের রুম থেকে বের হয়েছে। তারপর তারা চারদিকে দেখে বলে, এটা ফিল্ম ক্রুটির কোন চলচ্চিত্রের? শি জিনপিংকে এত বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে ইচ্ছুক? আমার মনে হয় না যে এই অটোমেটিক ব্যবসায়িক নির্বাচনের তালিকায় আছে। তারা কথা বলতে বলতে তাদের হঠাৎ করে মনে পড়ে তারা রাস্তার পাশে বারবিকিউ খাচ্ছিল। সু শাওয়ান বলে, তুমি বলেছো যে তুমি বেস্ট অভিনেত্রী হয়ে গেছো, কিন্তু তারপর আমরা রাস্তার পাশে স্টল থেকে খেতে হচ্ছে। হুয়াং বলে, যাই হোক, কিন্তু এটাই আমি পছন্দ করি। এছাড়াও দারিদ্র একাকিত্ব আমাকে টলাতে বা বিচলিত করতে পারে না। তারা কথা বলতে বলতে হঠাৎ একটি গাড়ি তাদের সামনে এসে পড়ে। তারপর দেখা যায় তাদেরকে সবাই মিস লি বলে গুড মর্নিং জানাচ্ছে। তাদের একটি নোভেলের কথা মনে পড়ে যায়। তারা এখন সেই নোভেলের ক্যারেক্টার লিড করছে, যেখানে দুই ভাই থাকে। তারা দুজন দুই ফিমেল লিডকে বিয়ে করে। একজনের নাম রুয়ান ট্যাং, যে কিনা লিমুচের নামেও পরিচিত। আরেকজন যে কিনা ছিল মেন্টালি ইল, তার নাম সুজিউমান এবং সে লি ফেংজি নামেও পরিচিত। হুয়াং বলে, অরিজিনাল নোভেলে আমি অপর ফিমেল লিডের সাথে সবসময় ঝগড়া করতাম। সু শাওয়ান বলে, আর আমি লি ফেংজির দ্বারা প্রতিদিন সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের শিকার হতাম। তারা এসব ভেবে সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। পরে তারা তাদের সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার জন্য যখন দরজার কাছে গিয়ে দরজা খোলে, তখনই মেইন লিড মিলরা আসে। তারপর ছেলেরা তাদেরকে তাদের বেডরুমে নিয়ে যায়। এরপর দেখা যায় মেয়ে দুটি বসে থাকে আর বলে, যেভাবেই হোক তাদেরকে এখান থেকে পালাতেই হবে। এখান থেকে পালাতে না পারলে তাদের কোনো কিছু করতে হবে না। হুয়াং বলে, কিন্তু আমরা যদি পালাই তাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। আরেকজন বলে, আমাদের পরিবারের কাছে ফিরে যাব। নোভেলে বলা আছে আমরা ওয়েলদি ফ্যামিলির। তারপর তারা প্ল্যান করতে থাকে সেখান থেকে কিভাবে তারা বের হতে পারবে। তাদের এইসব কথাবার্তা একজন ভিডিও কল করে মেল লিডদেরকে অর্থাৎ লি মুচেন আর ফি লেংচিকে দিয়ে দেয়। তারা দুজন ভিডিওটা দেখে। তারপর লি ফেংচি বলে, আমার ওয়াইফ আমারও পালানোর প্ল্যান করছে, আমাকে এখনই বাসায় গিয়ে বিষয়টা দেখতে হবে। লি মুচেন বলে, তোমার ভাইয়ের সবসময় আমার ওয়াইফকে নিয়ে পালানোর চিন্তা করে, তুমি বাসায় গিয়ে বিষয়টি দেখো, কিন্তু আমার ওয়াইফ যেন আবার ভয় না পায়। লি ফেংচি বলে, আমি মনে করি যখন বিয়ের সঙ্গীকে গামি বেয়ার বদলে দেয়া হয়েছিল, তোমার মুখ এতটাই কালো ছিল যে মনে হয় তা থেকে কালি ছড়ছে, এখন তো পুরোপুরি ঠেকে গেছে। লি মুচেন বলে, আমি রুয়ান মেয়েকে সবসময় আমার ছোট বোনের মতোই ভাবি। যেহেতু আমি কাউকেই পছন্দ করতাম না, তাই কাকে বিয়ে করব এটা নিয়ে কোনো টেনশন ছিল না। তারপর এখানে আগের একটি সিন দেখানো হয়, যেখানে হুয়াংকে দেখানো হয়। মুচেন বলে, কিন্তু আমি যখনই তাকে দেখি তখনই তাকে আমার ভালো লেগে যায়। সে ফেংচিকে বলে, তখন মা তোমাকে অনেক সম্মানিত পরিবারের মেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তুমি তো ফিরে তাকিয়েও দেখোনি। আমি শুনেছি তারা সুপরিবারের সঙ্গে বিয়ের জোট করতে যাচ্ছে। কেউ একজন এতটাই উত্তেজিত ছিল যে কয়েক রাত ঘুমাতেই পারেনি। এরপর তারা তাদের কথা শেষ করে একসাথে বাসায় যায়। এরপর স্থানে দেখা যায় তারা বাসায় ফিরে দেখে তাদের ওয়াইফরা তাদের জন্য অপেক্ষা করছে। হুয়াংলি মুচেনের হাত ধরে বলে, আজকে অনেক প্রেশার গেছে তোমার উপর, ভেতরে চলো, আমি তোমার জন্য মজাদার খাবার বানিয়েছি। তারপর তারা ভেতরে চলে যায়। লি ফেংঝি সু শাওয়ানকে একটি স্ট্রবেরি কেক দেয়। সে কেকটি দেখে খুশি হয়ে যায়, আর তারপর তারাও ভেতরে যায়। এরপর তারা সবাই একসাথে খেতে বসে। মেয়েরা তাদের বানানো খাবার তাদেরকে খাওয়ায়। এই বানানো খাবার খেয়ে তারা সেন্সলেস হয়ে যায়। মেয়েরা মূলত প্ল্যান করেই তাদেরকে সেন্সলেস করে ফেলে। সু শাওয়ান বলে, বইয়ে তাদের অনেক বুদ্ধিমান বলা হলেও তারা এমন কিছুই না। হুয়াং তার এই কথা শুনে বলে, এটার কারণ হলো আমরা নিজেরাই সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমান। তারা তারপর ছেলেদের পকেট থেকে চাবি বের করে আবারও পালানোর চেষ্টা করে। তখনই ছেলেরা সেন্সলেস করার ভান থেকে উঠে আর তাদেরকে আটকায়। তারা জেগে গেছে দেখে মেয়েরা প্রচণ্ড অবাক হয়। লি ফেংঝি সু শাওননকে কোলে করে নিয়ে তার রুমে চলে যায়।
আর লি মুচেন হুয়াংকে বলে, তুমি নিজেকে কিভাবে বাঁচাবে সেটা আগে তোমার ভাবা উচিত ছিল। তুমি কি আবারও এমন কিছু করার সাহস দেখাবে? হুয়াং বলে, আমি এমন কিছু আর কখনোই করবো না, কথা দিচ্ছি। তারপর তারা কিস করতে থাকে। এরপরে সিন আবারও শিফট হয়। দেখা যায় এদিকে লি ফেংজি সু শাওয়ানকে নিয়ে তার রুমে যায়। সু শাওয়ান বলতে থাকে, আমাকে কোল থেকে নামাও। ফেংজি তাকে কোল থেকে নামিয়ে বলে, এখন ব্যাখ্যা করো। সু শাওয়ান বলে, আমার মনে হয় না তোমাকে একটা এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন আছে। প্রতিদিন কিছু লোক আমাদের উপর এমনভাবে নজরদারি করছে যেন আমরা চোর, কিন্তু আমরা তো তোমার ওয়াইফ, তাই তোমাকে একটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন মনে করি না। লি ফেংজি বলে, তাহলে আমি আমার অ্যাকশন দিয়ে তোমাকে ব্যাখ্যা করছি। এটা বলেই তাকে কিস করতে শুরু করে। এরপর দেখা যায় পরদিন সকালে হুয়াং আর সুওয়ান রুম থেকে বের হয়। সাওয়ান বের হয়ে বলে, লি ফেংজি একটা বিস্ট। আমি 18 প্রজন্মের সব পূর্বপুরুষদের জীবন পার করে এসেছি, তবু আমার পা এখনো উইক। এবার আমাকে চলে যেতে হবে। হুয়াং বলে, আমার মনে হয় তোমার সুযোগ নেওয়া উচিত। সাওয়ান বলে, তুমি আসলে কোন দলের? আমার দলের নাকি তাদের দলের? হুয়াং বলে, আমি তোমার দলের, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমরা কিভাবে এখান থেকে পালাবো? সে হঠাৎ করে বলে, কিন্তু আমি টাকা উপার্জন করার একটা উপায় খুঁজে পেয়েছি। আমার আলমারিতে ট্যাগ লাগানো এখন অনেক দামি জিনিসপত্র আছে। লি মুচেন আমার জন্য এগুলো কিনে এনেছে। সু শাওয়ান বলে, তুমি ঠিকই বলেছ, আমার কাছেও লিমিটেড এডিশনের অনেকগুলো নতুন ব্যাগ রয়েছে। লি ফেংজি কোনোদিন আমার দিকে তাকাবেও না, আর আমাকে বন্দি করেও রাখতে পারবে না। তাহলে আমাদের শুধু ট্রাভেল এক্সপিরিয়েন্স বাকি থাকবে। তারা এটা ভেবে খুব খুশি হয়। হুয়াং তাকে বলে, কিন্তু এবার তোমাকে আমার কথা শুনতে হবে। তারপর সু শাওনান আর হুয়াং তাদের রুমে গিয়ে সব এক্সপেন্সিভ জিনিসগুলো গোছাতে শুরু করে। তাদের কাজ শেষ হলে তারা সেগুলো নিয়ে বাহিরে বের হয়। তখন একজন সেক্রেটারি আসে, এসে তাদের জিজ্ঞেস করে তারা আসলে কোথায় যাচ্ছে, আর তাদের যাওয়ার জন্য কোনো গাড়ি প্রয়োজন নাকি। হুয়াং তাকে জিজ্ঞেস করে সে তাদেরকে সিটি সেন্টারে নিয়ে যেতে পারবে কিনা, তাদের সেখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তারপর তারা সেখানে চলে যায়। তারপর সিটি সেন্টারে গিয়ে তাদের ব্যাগগুলো দেখায়। সু শাওনান বলে, আমাকে একটা আনুমানিক হিসাব দিন রিপ্লেসমেন্টের জন্য রেয়ার ও ছাড়যুক্ত নতুন একটি ব্যাচের পণ্য। সেলসম্যান দেখে ভাবে এগুলো ওয়েস্টার আর ক্র্যাব স্ট্রিকের রাজা। সে তাদেরকে বলে, 1 মিনিট ওয়েট করুন, আমি এখনই দোকানের ম্যানেজারকে ডেকে আনছি। হুয়াং বলে, যাক ভালো হয়েছে, পালানোর জন্য কিছু ফান্ডিং হয়েছে। তারপর সেখানে মিস্টার লুই নামের একটা লোক আর একটি মেয়ে আসে। মেয়েটি তাদেরকে বলে, কাদেরকে দেখছি এখানে? এ তো দেখি গ্রামের সেই মেয়েরা। সু শাওনান বলে, এই মেকআপ করা মহিলাটি আসলে কে? হুয়াং বলে, রাস্তার মাঝে সুন্দরী মেয়ে দেখলে বাজে কথা বলে, সেও তাদের মতোই একজন। মেয়েটি তাদেরকে বলে, তোমরা এখন কথা না শোনার ভান করলেও তোমরা আসলে সেই গ্রাম থেকে এসেছো, আর এরকম একটা এক্সপেন্সিভ জায়গায় তোমরা কিছু এফোর্ড করতে পারবে না। হুয়াং বলে, আমরা তোমাকে চিনি না, কিন্তু তুমি এখন যে জামাটা পরে আছো তা 2000 সালের চ্যানেল ডিজাইনের। এর মানে হলো এটা অনেক আগের মডেল, যা এখন আর চলে না। মেয়েটি বলে, তুমি বাজে কথা বলা বন্ধ করো। সে মিস্টার লুইয়ের দিকে তাকিয়ে বলে, মিস্টার লুই খুব শীঘ্রই আমাকে এই ব্র্যান্ডের লেটেস্ট মডেলের জামা কিনে দেবে, এবং তাকে তার হাজবেন্ড বলে। মিস্টার লুই বলে, কি বলছো তুমি এসব? আমি তোমার হাজবেন্ড না, আমি তো সিঙ্গেল। সে তারপর নিজের পরিচয় দিয়ে হুয়াংকে বলে, আমি লুই ফুঙ্গি, ফু গ্রুপের সিও। আপনি কি আমার সাথে একদিন ডিনার করবেন? তার মুখে এরকম একটা কথা শুনে মেয়েটি প্রচণ্ড রেগে যায়। সে রেগে গিয়ে মিস্টার লুইকে বলে, তুমি বলেছিলে আমি তোমার দেখা সব থেকে সুন্দর মেয়ে। তুমি আরও বলেছিলে তুমি তোমার ওই বাজে ওয়াইফকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তারপর সেখানে সেই মেয়েটি আর হুয়াং এবং সু শাওয়ানের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন সেখানে দোকানের ম্যানেজার চলে আসে। সে এসে মেয়েটিকে বলে, এরা দুজন আমাদের দোকানের খুবই ভিআইপি গেস্ট। তারা এখানে তাদের ব্যাগ আর জামা সেল করতে এসেছে, যার দাম হয়েছে আনুমানিক 1.6 মিলিয়ন। মেয়েটি এটা শুনে খুব অবাক হয়ে চিৎকার করা শুরু করে আর বলে, এটা কোনোভাবেই সম্ভব না, নিশ্চয়ই ওরা এটা চুরি করেছে। ম্যানেজার তখন তাদের কাছে এসে সব জিনিসের রিসিপ্ট দেখতে চায়। হুয়াং তাকে বলে, আপনার কি মনে হয় আমরা এগুলো কিনে নিয়ে আসার পর এসবের রিসিপ্ট রেখে দেই? এসব 1-2 মিলিয়ন আমার জন্য কিছুই না। মেয়েটি বলে, আমাদের সব সত্য মিথ্যা এখনই বের হবে, আমি পুলিশ কল করছি। ঠিক তখনই সেখানে লি মুচেন আর লি ফেংজি আসে। লি ফেংজি বলে, আপনাকে লি ফ্যামিলির সাথে ঝামেলা করার সাহস কে দিয়েছে? মেয়েটি বলে, এই মেয়েরা লি ফ্যামিলি থেকে জিনিস চুরি করে এনে এটা এখানে বিক্রি করছে, যার দাম 1.6 মিলিয়ন টাকা। লি ফেংজি বলে, তুমি এখানে কুকুরের মতো ডাকাডাকি করছো কেন? আমার ওয়াইফ তার অব্যবহৃত জিনিসগুলো এখানে বিক্রি করতে এসেছে। তখন সেখানে পুলিশ চলে আসে। মেয়েটি পুলিশকে বলে, এখানে এই মেয়েগুলো লি ফ্যামিলি থেকে চুরি করে জিনিস এনেছে। লি ফেংজি বলে, আসলে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওরা আসলে আমাদের ওয়াইফ, আর ওরা কিছুই চুরি করেনি, এবং অব্যবহৃত জিনিসগুলো এখানে বিক্রি করতে এসেছে, আর এই মহিলা আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে নিয়ে এসেছে, আপনি তাকে নিয়ে যান। পুলিশ তখন তাকে ধরে নিয়ে যায়। তারপর দেখা যায় সু শাওনান আর লি ফেংজি গাড়িতে বসে আছে। লি ফেংজি জিজ্ঞেস করে, তুমি নিজেকে ভালোই প্রকাশ করেছ যখন মেয়েটাকে মারছিলে তখন। সু শাওনান বলে, আর এটা তো এমন কিছুই না, আমি এর থেকে অনেক বেশি কিছু করতে পারি। লি ফেংজি বলে, তুমি কতটুকু কি করতে পারো এটা আজ রাতে বাসায় গিয়ে বোঝা যাবে। আবার এদিকে দেখা যায় লি মুচেন আর হুয়াং গাড়িতে বসে আছে। হুয়াং লি মুচেনকে বলে, হানি তুমি যখন বিল পে করছিলে তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছিল। মুচেন বলে, এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে ধরে নিব? তোমার জানা উচিত একজন ছেলের মন কখনোই অল্পতে ভরে না। এটা বলে সে তাকে কিস করতে থাকে। তারপর বাড়িতে ফিরে মেয়েরা দুজন ফোনে কথা বলে। সু শাওনান বলে, তোমার কি মনে হয় ওরা দুজন কেন আজকে আমাদের পক্ষ হয়ে কথা বলেছে? হুয়াং বলে, অবশ্যই তাদের বিজনেসের জন্য।
মিসেস লি তার বাসা থেকে চুরি করেছে। এই খবর যদি ভাইরাল হয় তাহলে এটা তাদের জন্য খুবই ইনসাল্টেড হতো। শাওনান বলে, এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়েছে, কিন্তু তাহলে আমাদেরকে এতগুলো ব্যাগ ও জামা কাপড় কেন দিল তারা? হুয়াং বলে, আমার মনে হয় হয়তো কাল আমাদের ঘরে ফেরার ভোজ আছে বলি। প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বাইরে গেলে তোমার কয়েকটা ভালো মানের পোশাক থাকা তো দরকার, তাই না? কিন্তু যাই হোক, ওদের এই ব্যবহার মোটেই স্ক্রিপ্ট এর ফিমেল লিডারদের মতো না। শাওনান বলে, যাক ভালোই হয়েছে। কিন্তু মুনলাইট বই অনুযায়ী রুয়ান মেই নামের মেয়েটি 6 মাসের মধ্যে আসার কথা ছিল। এসে তাদের গুডলুক আর সম্পদের দিকে নজর দেওয়ার কথা ছিল। যেহেতু তাদেরকে বোকা বানানো সহজ, তাই আগে থেকে কিছু টাকা বানানো যাক। এমন সময় লি ফেংঝি পেছন থেকে এসে তাদের সব কথা শুনে ফেলে আর বলে, তাহলে এই সুযোগ আবার কাজে লাগানো যাক। তারপর সে শাওনানকে কিস করতে থাকে। এরপর আবারও সিন শিফট হয়। নেক্সট সিনে দেখানো হয় পরদিন সকালে লি মুচেন আর হুয়াং বাইরে দাঁড়িয়ে আছে। তখন শাওনান একটি গাড়ি থেকে বের হয়ে বলে, আমি তোমার জন্য যে যুদ্ধের পোশাকটা বেছে নিয়েছি সেটা একদম অসাধারণ, ওদের পুরস্কৃত করা উচিত। হুয়াং বলে, তুমি যখন ফ্যামিলিতে ফিরে যাবে তখন ভালো ব্যবহার করবে, আর এটা নিয়ে বেশি টেনশন করা দরকার নেই। শাওনান বলে, রিল্যাক্স, তুমি তো আমার সামনের রুমেই থাকবে। লি ফেংঝি বলে, আমার সিস্টার ইন ল কিভাবে ভাবে আমি থাকতে আমার ওয়াইফকে কেউ বুলি করবে? হুয়াং মজা করে বলে, আমি তো টেনশন করছি ফ্যামিলির ওর মার সহ্য করতে পারবে কিনা। যাই হোক, এখন তাহলে যাওয়া যাক। লি মুচেন আর হুয়াং বাসার ভেতরে ঢোকে। রুয়ান মেই নামের একটি মেয়ে এসে তাদেরকে বলে, ব্রাদারলি, সিস্টারলি, তোমরা এসেছো। হুয়াং তাকে দেখে ভাবে, বই অনুযায়ী সেকেন্ড মেয়ে ক্যারেক্টার বিয়ের 6 মাস পরে আসার কথা ছিল। মেয়েটি লি মুচেনকে বলে, আমি সবাইকে বলেছি তোমরা আসবে, এজন্য তোমার জন্য তোমার পছন্দের চিকেন স্যুপ আমি নিজে রান্না করেছি। মুচেন তাকে ইগনোর করে সেখান থেকে চলে গেলে সামনে হুয়াংয়ের সাথে বসে। মেয়েটি ভাবে, ব্রাদারলি আগে কখনো আমাকে আমার সাথে এরকম ব্যবহার দেখায়নি। সেখানে হুয়াংয়ের মা ছিল, যে কিনা রুয়ান মেইকে বলে, মেই তুমি এমনিতেই সিক, তুমি বসো এবং কিছু খাও। হুয়াংয়ের মা হুয়াংকেও বলে, তুমি অনেক দূর থেকে জার্নি করে এসেছো, তুমি কিছু খাও। এরপর সে খাওয়া শুরু করতেই লি মুচেন নিজে তাকে ফল খাইয়ে দেয়। রুয়ান মেই তাদের এই কাণ্ড দেখে একটি কমলা নিয়ে হুয়াংয়ের কাছে যায় এবং বলে, সিস্টার আমি জানি তুমি কমলা খেতে পছন্দ করো। হুয়াং তার কথায় কোনো রেসপন্স করে না, বলে সে তার সামনে বসে এবং বলে, তুমি আমাকে পছন্দ করো না বলে সবকিছুর জন্য এভাবে ব্লেম দেবে? হুয়াং ভাবে, এখানে যেহেতু কাহিনী শুরু হয়ে গেছে তাহলে আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে সবকিছু হ্যান্ডেল করতে হয়। সে রুয়ান মেয়ের দিকে তাকিয়ে বলে, মেই আমি তোমাকে কিভাবে ব্লেম করব? আমি শুধু ভাবছি আমার বোন আমার জন্য কতই না ঠিক আর কতই না ভালো। এটা ছোটবেলা থেকে আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়, কিন্তু এই বাড়িতে তুমি একমাত্র মেয়ে, আমি তো শুধুই বাইরের একজন। হুয়াংয়ের মা তার এরকম কথা শুনে বলে, সিলি মেয়ে, তুমি এসব কি বাজে কথা বলছো? তুমি তোমার মায়ের বায়োলজিক্যাল মেয়ে। হুয়াং তার এই কথা শুনে তাকে জড়িয়ে ধরে। তার মা বলে, আমি তোমাকে সেই ব্রেসলেটটা দিব যেটা তোমার গ্র্যান্ড মা আমার জন্য রেখে গিয়েছে। হুয়াং ব্রেসলেটটি দেখে ভাবে, উচ্চমানের নকল পণ্য, এই পরিবারে কি অন্ধত্ব বংশগত? যাই হোক, তারপর সে তার মাকে ধন্যবাদ জানায়। তাদের এই কাণ্ড দেখে লি মুচেন ভাবে, ছোট শিয়ালের লেজটা প্রায় আকাশের দিকে উঠে আছে, কিন্তু মা কি যে সরল। তখনই হুয়াংয়ের বাবা সেখানে আসে। সে এসে বলে, তুমি কিভাবে ওকে এত এক্সপেন্সিভ একটা ব্রেসলেট দিয়ে দিলে? এটা তো মেয়ের পাওয়ার কথা ছিল। মেয়ে তোমার মেয়ে, যাকে কিনা তুমি 20 বছর ধরে বড় করে আসছো। হুয়াংয়ের মা রুয়ান মেইকে বলে, মেয়ের পর আমি যখন কোনো নিলামে যাব আমি তোমার জন্য একটা ছবি নিয়ে আসবো। রুয়ান মেই বলে, মা প্লিজ তুমি এটা বলো না, এই ব্রেসলেটটা আসলে তোমার, তুমি এটা যাকে ইচ্ছা তাকে দিতে পারো। এছাড়াও আমার বোন এত বছর থেকে বাইরে থেকে অনেক সাফার করেছে, তাই এটা তাকেই দেওয়া উচিত বলে আমারও মনে হয়। হুয়াংয়ের বাবা বলে, এই গ্রাম থেকে আসা গরিব মেয়েটি শুধু ভান করা বড়লোক, যা দেখে তাই চাইতে থাকে। সে তারপর হুয়াংকে বলে, তুমি কি নিজের মূল্যই জানো না? তুমি কি আদৌ এর যোগ্য? হুয়াং তার এই কথা শুনে ভাবে, আমি এরকম ব্রেইন ডেড একটা ফ্যামিলির মেম্বার কিভাবে হতে পারলাম? ওরা আসলে এরকম লো লেভেল ট্রিকে বিশ্বাস করেছে। হুয়াংয়ের মা বলে, তাহলে তুমি তোমার ব্রেসলেটটি মেইকে দিয়ে দাও। এই বাসায় শুধু ঝামেলার পর ঝামেলায় লেগে থাকে। রুয়ান মেই তার কাছে গিয়ে তার কানে কানে বলে, যদি তুমি সত্যিকারের কোনো উত্তরাধিকারিণী হও তাতে কি, আমি রুয়ান মেই, যা চাই তা শুধু আমারই হতে পারে, এমনকি আমি যাকে পছন্দ করি তাকেও। হুয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি আর কি চাও আমার কাছ থেকে? তখনই রুয়ান মেই হিয়াংকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলতে থাকে, তুমি যদি আমাকে ব্রেসলেট দিতে নাও চাও, তবুও কেন তুমি ব্রেসলেটটি ভেঙে ফেলে মায়ের ভালো ইচ্ছা নষ্ট করে দিলে? রুয়ান মেই বলে, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, দেখো সবাই। হুয়াং ভাবে, বইয়ের রিভিউতে বলা হয়েছে এই রুয়ান মেই ইচ্ছাকৃতভাবে ব্রেসলেটটি ফেলে দিয়েছে, এখানেও ঠিক একই বিষয় ঘটেছে। আমি এবার তাহলে কম্পিটিশনে পুরাই হেরে গেলাম। রুয়ান মেই ভাবে, আমি জানতাম ব্রাদারলি আসলে আমাকেই ভালোবাসে, সে অবশ্যই আমাকে সাহায্য করতে আসবে। কিন্তু লি মুচেন রুয়ান মেয়ের কাছে না গিয়ে হুয়াংয়ের কাছে গিয়ে দেখে তার হাতে কোনো ব্যথা পেয়েছে কিনা। রুয়ান মেই বলে, এটা কি করে সম্ভব? ব্রাদারলি তুমি কেন আমাকে সাহায্য করতে আসলে না? মুচেন তার কথার রেসপন্স না করে বলে, তুমি কি তোমার হাতে অনেক ব্যথা পেয়েছো? আমি কি তোমার হাতে ফু দিয়ে দিব? এখানে ডাক্তারকে ডাকো। রুয়ান মেই ভাবে, এটা অসম্ভব যে ব্রাদারলি মুচেন অভিনয় করছে আমার সাথে, আমাকে ঈর্ষান্বিত করার জন্য এগুলো করে, তাহলে আমার দৃষ্টি আকর্ষণ করতে পারলে তাতে সমস্যা নেই। হুয়াং বলে, এটা তেমন কিছু না, সামান্য ইনজুরি। তারপর হুয়াং ডক্টরের সাথে যায়।
মুচেন হুয়াংয়ের সাথে যাওয়ার সময় রুয়ানমি তাকে আটকে আর বলে, ব্রাদার লি, তুমি যেও না, তোমার সাথে আমার কথা আছে। মুচেন বলে, আমি তোমাকে 3 মিনিট সময় দিচ্ছি, তোমার যা বলার আছে তাড়াতাড়ি বলো, আমাকে আমার ওয়াইফের কাছে যেতে হবে। মেই বলে, ব্রাদার লি, তুমি কিভাবে এতটা চেঞ্জ হয়ে গেলে? আমি যখন আগে সামান্য ব্যথা পেতাম বা সিক হয়ে যেতাম, তুমি সবসময় আমাকে জিজ্ঞেস করতে, আমার খোঁজ খবর নিতে, আমি কেমন আছি সেটার জন্য। বাহিরে আমি এখন অর্ধেক মাসেরও বেশি সময় হয়েছে অসুস্থ আছি, কিন্তু তুমি আমাকে পুরো ইগনোর করছো। তোমার এই পরিবর্তন আসলের কারণটা কি? তুমি আমাকে বলো কি হয়েছে। মুচেন বলে, তুমি যদি সিক থাকো তাহলে তোমার ইমিউনিটি বাড়ানোর জন্য আরও বেশি নিজের প্রতি খেয়াল রাখা উচিত। গ্রিন টি গার্ডেন থেকে ঘুরে আসলে ভালো লাগতে পারে, গ্রিন টি ফ্লেভার খুবই স্ট্রং। রুয়ানমি বলে, এর মানে কি? এছাড়াও তুমি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতে পারো, কিন্তু আমি এখানে সম্পূর্ণই তোমার বোনের জন্য এসেছি। তুমি যদি তোমার এসব ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা কন্টিনিউ করো তাহলে তুমি খুব ভালো করে জানো এর ফল কি হতে পারে। তখন হুয়াং আসে আর সে তার কাছে চলে যায়, কিন্তু রুয়ানমি ভাবে হুয়াং তার কাছ থেকে ব্রাদার লি মুচেনকে নিয়ে গেছে, তার সব পছন্দের জিনিস নিয়ে গেছে, এখন থেকে অবশ্যই ম্যাডাম লির জায়গাটা নিতে হবে। এরপরে আবারও সিন শিফট হয়। এদিকে দেখা যায় লিং ফেংচি ফোনে কথা বলছে আর রুয়ানমি তার কাছে আসে। সে আসতেই ফেংচি বলে, যদি এটা গতকালকের ঘরে ফেরার ভোজের জন্য হয়ে থাকে তাহলে তুমি আবার কোন নাটকটা পরিচালনা অভিনয় করলে? থাক, তোমার মুখ খোলার প্রয়োজন নেই। আমার সিস্টার ইন ল তো আসলে দামে মানসিক ক্ষতির ক্ষতিপূরণ চাইতেও বলেনি, সে তো আগে থেকে অনেক উদারতা দেখিয়েছে। রুয়ানবি বলে, এমনকি তুমিও তার পক্ষ হয়ে এখন কথা বলবে। আমরা যখন বাচ্চা ছিলাম তখন থেকে প্রায় 20 বছর ধরে একসাথে বাস করেছি। হুয়াং আসার পর সবকিছু কিভাবে এত তাড়াতাড়ি বদলে গেল? লিং ফেংচি বলে, তুমি এবার থামো। পরিশ্রম মানে পরিশ্রম, যুক্তি মানে যুক্তি। তোমার অভিনয় উল্টো ফল দিয়েছে, এটা সত্যি ঠিক হয়ে গেল। তখন পরিশ্রমের কথা তুলো না। রুয়ানমি বলে, আমি জানি আমার শুধু মুখের কথাই যথেষ্ট না, তুমি আমাকে বিশ্বাস করবে না। সে একটা কাগজ দিয়ে বলে, এই কাগজটি দেখো। ফেংচি বলে, এটা কি তোমার নতুন কোনো চাল? সে বলে, আমার মায়ের জেড ব্রেসলেটটি সে নকলকে দিয়ে এটা পরিবর্তন করিয়েছে। এছাড়াও সে মিথ্যাভাবে সবার সামনে আমাকে দোষারোপ করেছে। আমাকে এখন সবার সামনে সত্যটা বলতে দাও। ফেংচি বলে, তার মানে তুমি আমার কাছে এসেছো বিচার চাইতে? রুয়ানমি বলে, আমি চাই না সে ভুল পথে যাক, একটার পর একটা ভুল করে যাচ্ছে, সে পুরোপুরি তার দ্বারা প্রতারিত হচ্ছে। আমার কথা শোনো, ওরা আমার ব্যাখ্যা শুনবে না, তুমি এখন আমার একমাত্র ভরসা। আর এসব কথা শুনে সে সেখান থেকে চলে যেতে যায়। তখন সে বলে, তুমি যদি আমার কথা বিশ্বাসই না করো তাহলে আমার বেঁচে থাকার মানে কি? এরপরে সিন শিফট হয়। তারপর দেখা যায় সু শাওনান আর হুয়াং একসাথে আছে। হুয়াং বলে, ছবি তোলা বন্ধ করো। তোমার কি মনে হয় না লি মুচেন এখন খুব অদ্ভুত ব্যবহার করছে? শাওনান বলে, মনে হয় ওর পাখনা গজিয়েছে, অথবা উপর থেকে কোনো গ্রিন লাইট পাঠানো হচ্ছে। হুয়াং বলে, আমার মনে হয় সে আমাকে তার ওয়াইফ হিসেবে পুরোপুরি মেনে নিয়েছে। শাওনান বলে, তুমি চোখ খোলো, বাস্তবতায় ফিরে আসো, তোমার যা মনে হচ্ছে সবকিছু একটা ভ্রম। তারপর সে হঠাৎ ফোনে ভিডিও দেখে চমকে ওঠে। ভিডিওতে দেখা যায় লাক্স গ্রুপের হেডকোয়ার্টার থেকে কে যেন একজন লাফ দিচ্ছে আর সেটা লাইভ দেখানো হচ্ছে। এদিকে রুয়ানমেই সিন ক্রিয়েট করা শুরু করে। সে বলতে থাকে, এই লাক্স গ্রুপ ছাড়া আমার আর কিছুই নেই, তোমরা যেহেতু আমার কথায় বিশ্বাসই করো না তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার কাছে আসবে না, কাছে আসলে আমি লাফ দেব। আমার কথা বিশ্বাস না করলে আমাকে নিয়ে টেনশন করারও দরকার নেই। তোমাদেরকে হুয়াং যা বলে তোমরা শুধু তাই বিশ্বাস করো, আমি যা বলি তোমরা কিছুই বিশ্বাস করো না। তার এসব কাজ দেখে সাউনান বলে, এই মেয়ে কি ড্রামা স্কুল থেকে পড়াশোনা করেছে নাকি? কিন্তু ও মনে হয় এবার তোমাকে ফাঁসিয়েছে। হুয়াং বলে, ও আমার নামও নেয়নি, এখানে কার হাজব্যান্ড আছে ভালো করে দেখো। তোমার সাহসী হাজব্যান্ড সেখানে একটা অসহায় মেয়েকে হেল্প করছে। তারপর সু শাওনান বলে, কেমন হয় যদি আমরা সেখান থেকে চলে যাই? চলো গিয়ে রুয়ান মেয়ের নাটকটা সবার সামনে থেকে দেখে আসি। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় সু শাওনান এরপর আর হুয়াং সেখানে যায়। তাদেরকে দেখেই রুয়ান মেই বলে, এই সেই হুয়াং যে কিনা আমার মায়ের জেড ব্রেসলেট পরিবর্তন করে নকল ব্রেসলেট দিয়েছে, আর এই কাগজই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। শাওনান বলে, রুয়ান মেই, কাউকে এমন মিথ্যা অভিযোগ দেওয়াটা বন্ধ করো। তুমি কেন মিথ্যা বলে নিজেকে ভালো প্রমাণ করার বৃথা চেষ্টা করছো? হুয়াং বলে, রুয়ান মেই, তুমি আগে নিচে নেমে আসো, তারপর আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সবার সামনে এভিডেন্স প্রেজেন্ট করো। মেই বলে, আমি আসবো না, আমি সবার সামনে ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে চাই যে তুমি আসল ব্রেসলেটটি চুরি করেছো, আর এখন আমাকে এসব বলছো। লি ফেংচি বলে, এখানে তোমাদের কোনো কাজ নেই, তোমরা এখন এখান থেকে চলে যাও। শাওনান তার কথা শুনে রেগে গিয়ে বলে, তুমি এর মিথ্যা গল্প শুনে আমাদের উপর চিৎকার করছো আর চলে যেতে বলছো। সে বলে, শাওনান, তুমি এখানে পরিস্থিতি আর খারাপ করো না, তুমি কি বুঝতে পারছো না? তারপর হুয়াং বলে, প্রথমত আমি কোনো ফ্রেক ব্রেসলেট কাউকে দেইনি, আর দ্বিতীয়ত রুয়ান মেই, তুমি যদি সুইসাইড করতে চাও তাহলে তুমি এরকম একটা জায়গায় এসে কেন এমন করছো যেখান থেকে তুমি পড়ে গেলেও তোমার কিছু হবে না? তৃতীয়ত, তুমি এখন এখান থেকে নেমে আসো আর নাটকটা বন্ধ করো, এটা খুবই এম্বারেসিং। রুয়ান মেই বলে, হুয়াং, আমি তোমাকে সত্যি বলতে বলেছি, তুমি কি আমাকে এখানে মারতে এসেছো? শাওনান বলে, তুমি যদি মারতেই চাও তাহলে লাফ দাও, দাঁড়িয়ে আসছো কেন? তখন লি ফেংচি তাকে আটকাতে গেলে সে পড়ে যায় আর শাওনান রেগে গিয়ে লি ফেংচিকে থাপ্পড় মারে, তারপর সেখান থেকে চলে যায়। লি ফেংচি তখন তাদের পেছনে যেতে যায় আর তখন রুয়ান মেই বলে, ব্রাদার, আমি এখন সত্যিই পড়ে যাব। ফেংচি বলে, যা করছো এতক্ষণে তাই যথেষ্ট, তোমার স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত কি সব ভুল এখনই বের করতে হবে? রুয়ান মেই তখনই লাফ দিতে চায়,
তখন ফেংচি বলে, যাই হোক, আমি তোমার উপর এতক্ষণ অনেক চিৎকার করেছি, তুমি আগে নিচে নেমে এসো, আমি কথা দিচ্ছি তোমাকে আমি ন্যায় বিচার দিব, ঠিক আছে? রুয়ান মেই বলে, ব্রাদার ফেংচি, তুমি সত্যি আমাকে হেল্প করবে? তুমি ব্রাদার লি মুচনের মতো আমাকে ছেড়ে যাবে না তো? তুমি ওদেরকে বিশ্বাস করেছো কিন্তু আমাকে করনি। ফেংচি বলে, আমি আমার কথা রাখবো, কিন্তু তুমি এখন প্লিজ নিচে নেমে এসো, অনেক হয়েছে, আমাকে তোমার হাত দাও, তোমাকে আমি নামতে সাহায্য করছি। রুয়ান মেই নামতে গিয়ে তার পায়ে ব্যথা পায়। সে বলে, আমার মনে হয় আমার পা মুচকে গেছে। ফেংচি বলে, চলো তাহলে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। সে বলে, না সমস্যা নেই, আমি ঠিক আছি, ডক্টরের কাছে যেতে হবে না। তখন সেখানে লি মুচেন আসে। তাকে দেখে মেই বলে, আমার পায়ে অনেক ব্যথা করছে, আমার পা মনে হয় ভেঙে গেছে। সে আরো বলে, ওই ব্রেসলেটটি পরিবর্তন করে এনেছে, আমার কাছে এর সব প্রমাণ আছে, কিন্তু সে সত্যিটা স্বীকার করছে না, এমনকি এখন পর্যন্ত আমার কাছে মাফও চাইনি। ব্রাদার, তুমি এটার বিচার করবে বলে আমাকে কথা দিয়েছিলে। ফেংচি বিরক্ত হয়ে বলে, এটা কি যথেষ্ট নাটক হয়নি এখনো? তোমার কথা শুনে এখন আমার মাথা ব্যথা করছে। সে একজনকে ফোন দিয়ে বলে, এই মেয়েকে রুয়ান ফ্যামিলিতে পাঠিয়ে দেওয়ার জন্য খুব দ্রুত একজনকে আমার কাছে পাঠাও। আমার নিষিদ্ধ প্রেসিডেন্ট লিয়ার পারমিশন ছাড়াই লু গ্রুপের বিল্ডিংয়ে ঢোকাটা সম্পূর্ণ না করছে। তারপর সে লি মুংচেন ফেংচিকে বলে, তুমি আমার সাথে আমার অফিসে এসো। এরপর সিনে দেখা যায় ফেংচি তার সাথে অফিসে যায়। মুচেন তাকে জিজ্ঞেস করে, একটু আগে তুমি আর রুয়ান মি একজন আরেকজনকে কাছে টানাটানি করছিলে, ছোট বোনকে হাগ আর আদর করার এটা কোন ধরনের বিহেভিয়ার? ফেংচি বলে, হেভেন আর স্বার্থ সাক্ষী, আমি শুধু তাকে শান্ত করার চেষ্টা করেছি, এছাড়া বেশি কিছুই না। রুয়ান মেই বলছিল সে সত্যি লাভ দেবে, ওর যদি কিছু হয়ে যেত তাহলে আমরা সরাসরি জেলে যেতাম, আমাদের স্টক মার্কেট কালকে থেকে সাথে সাথে বিপর্যস্ত হতো। লি মুচেন বলে, আমি তোমার ব্রেইন দিয়ে চিন্তা করতে চাই, রুয়ান মেইকে সে প্রতিদিন কতবার বিল্ডিং থেকে লাফ দেবে, সে কোন সময় সত্যি লাফ দিয়েছে বলতে পারো? লি ফেংচি বলে, আমি শুধু সাবধানতা বশত এসব করেছি, আর কিছু না। ব্রাদার, আমাকে আর এসব নিয়ে কিছু বলো না। আচ্ছা, গতকাল আসলে তোমার আর হুয়াংয়ের হোম কামিং বুকিংটা কেমন হয়েছিল? আমি শুনেছি সেখানে ভালো কিছু হয়নি। মুচেন কথা ঘোরানোর জন্য বলে, গতকাল সেখানে যা হয়েছিল সেটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি শুধু এটা জেনে রাখো যে আমার ওয়াইফ যাই করুক না কেন, সে আমার চোখে সবসময় সঠিক, এমনকি সবার জন্য এটা ইম্পর্টেন্ট না হলেও। ফেংচি বলে, ভাই তুমি কি দেখেছো যখন সু শাওনান আজকে এখন থেকে চলে গিয়েছিল তার চোখে রাগ লাগ হয়েছিল? সে অবশ্যই আমাকে এখন অনেক হেট করে, এটা সব রুয়ান মেয়েরই দোষ যার জন্য সে এত ঝামেলা করছে। মুচেন বলে, ওকে গিয়ে বুঝাও, ওই মোমেন্টে যে কেউ রাগ করবে, তুমি এখন একজন ম্যারিড ছেলে, রুয়ান মেয়ের মতো ইন্টারলেভেলসের মেয়েদের কাছ থেকে দূরে থাকবে তুমি। আমি যদি তোমাকে আর রুয়ান মেয়েকে আবারও একসাথে দেখি তাহলে তোমার ওয়াইফের হাত আর আমার গায়ে হাত তোলা হবে না, আমি নিজেই তোমার পা ভেঙে ফেলবো। তাদের আড়াল থেকে রুয়ান মেয়ে দেখে আর ভাবে, ব্রাদার লি মুচেন সত্যি আমার অনেক বেশি কেয়ার করে, তাই তো ব্রাদার ফেংচিকে বকছে। এরপরে আবারও সিন শিফট হয়। দেখা যায় সাউনান আর হুয়াং বাসায় আসে। সাউনান রাগ করে বলে, ফেংচির চোখকে শুধু শো অফ করার জন্য সে ওই মেয়ের অভিনয় কি করে বিশ্বাস করতে পারলো? হুয়াং বলে, তুমি রাগ করো না, ওর মতো মানুষের জন্য রাগ করাই উচিত না, আর আমার হাজব্যান্ডকে দেখো না, তাদের জন্য কেউ মরে যাবে আর সেটা তারা খুব এনজয় করছে, তাকে আজকে বাসায় ফিরে আসতে দাও, তারপর তাকে মজা বোঝাচ্ছি। যাই হোক, রুয়ান মেয়ে আজকে একটা ফেক ব্রেসলেটের জন্য সত্যি বিল্ডিং থেকে লাফ দিতে চাইছিল। সাউনান, তুমি কি সেটা নোটিস করেছো? নোগ্রেন মায়ের চায়না ফেরত আসাটা এক্সপেক্টেড টাইমের আগে থেকেই হয়েছে এবং সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সাউনান বলে, বাদ দাও, আমার এগুলো নিয়ে ভাবতে ভালো লাগে না আর, কিন্তু মনে হয় ব্রাদারলি মুচিনি সঠিক। তুমি লাস্ট টাইম আমাকে বলেছিলে না যে তুমি যখন তোমার বাবা মার বাড়িতে গিয়েছিলে তখনও সে তোমার পক্ষে ছিল? হুয়াং বলে, ওই সময় এটাই মনে হয়েছিল, কিন্তু এখন যখন আমি এটার ব্যাপারে ভাবলাম তখন মনে হলো সবকিছু অ্যাক্টিং ছিল, কারণ সে ওদের কাছে শুধুমাত্র তার ফ্যামিলির রেড ফ্যাক্ট যাতে কিছু না হয় সেটাই ম্যাটার করে। শাওনান বলে, বুঝতে পেরেছি, বাসায় ওয়াইফকে শুধু দুঃখের সময় পাশে রাখে আর বাকি সময় তাকে তার নিজের কাজে লাগায়। যাই হোক, আমাদের ওদের মতো কাউকে আর দরকার নেই। শাওনান বলে, কিন্তু মনে হয় আমি আমার ভাগ্যের নির্মম পরিহাস থেকে কখনোই রেহাই পাবো না। তুমি কি এখনো এখান থেকে পালাতে চাও? হুয়াং বলে, ভাগ্যের উপর ভর করে কষ্টের জন্য চুপচাপ অপেক্ষা না করে কেন আমরা নিজেরাই উদ্যোগ নিচ্ছি না? তারপর তারা গোপনে প্ল্যান করে। শাওনান তার প্ল্যান শুনে বলে, তুমি দারুণ প্ল্যান করেছো, এই প্ল্যান এবার কাজে দেবে, চলো তাহলে প্ল্যান অনুযায়ী কাজটা শুরু করা যাক। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় রাতে লি মুচেন আর ফেংচি বাসায় আসে। ফেংচি শাওনানকে একটি কেকের প্যাকেট দেয় এবং বলে, তোমার জন্য এটা এনেছি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, তুমি এটা খাও আর আমার উপর রাগ করে থেকো না। তারপর হুয়াং আর শাওনান বলে উঠে, আমরা ডিভোর্স চাই। শাওনান ফেংচিকে নিয়ে রুমে যায়। সে বলে, আমি আসলে তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি সত্যি তোমার সাথে আর থাকতে চাই না এবং তোমার কাছ থেকে ডিভোর্স চাই। এদিকে মুচেন হুয়াংয়ের কাছে ডিভোর্সের কারণ জানতে চাইলে সে বলে, তুমি আমার সাথে তোমার অভিনয় করা বন্ধ করো। সে জিজ্ঞেস করে, আমি তোমার সাথে কি অভিনয় করছি? হুয়াং বলে, সে তার স্ত্রীকে আদর করে এবং নিজের মানুষদেরকে রক্ষা করে। মনে হয় তুমি আমাকে, অর্থাৎ তোমার বিকল্প স্ত্রীকে অতিরিক্ত যত্ন করছো। তুমি সবসময় বলো আমার ওয়াইফ ঠিক, আমার ওয়াইফ ঠিক, কিন্তু ভেতরে ভেতরে তুমি অন্য কিছু ভাবো। সে বলে, ব্যাস ব্যাস, চলো আমরা একটু বসে কথা বলি। যাই হোক, আমি এখানে তোমার সাথে বাজে কথা বলতে আসিনি, তোমার সাথে আমি খোলাখুলি কথা বলতে চাই। তখন তারা দুজনেই বলে দেয় যে তারা গল্পের একটি ক্যারেক্টার মাত্র। ছেলেটা খুবই অবাক হয়ে তাদেরকে জিজ্ঞেস করে, কি বললে এটা?
মুচেন বলে, আমাকে ছেড়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত এই প্ল্যান করলে? এরপর তুমি আমাকে আগে এটা বলতে চাইছিলে তুমি আসলে একজন এলিয়েন এজেন্ট, এমন কিছু? হুয়াং বলে, আমি সত্যি কথাই বলছি। সত্যি বলতে আমি আর শাওনান তোমাদের মতো না। মুচেন বলে, তাতে কি হয়েছে? তুমি তো এখন লিগেলি আমার নিজের ওয়াইফ। হুয়াং বলে, আমাদের এই বিয়ে শেষ করতে হবে, তোমার ভালোর জন্য হলেও এটা শেষ করা দরকার। মুচেন বলে, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আমি তোমার এই কথা শুনতে পারবো না। সে বলে, আমি জানতাম তুমি রাজি হবে না, তাহলে আসো একটা ডিল করা যাক। তুমি আর ফেংজি বিশ্বাস না করলেও স্ক্রিপ্টে এভাবেই লেখা আছে যে গল্পের শেষে আমি আর শাওনান আনলাকি, একমাত্র তুমি আছো যে আমাদেরকে বাঁচাতে পারবে। তুমি কি গল্পের স্ক্রিপ্ট অনুযায়ী রুয়ান মেয়ের সাথে গিয়ে থাকো, এভাবেই তুমি আমাদের দুজনকে বাঁচাতে পারবে। মুচেন বলে, কিন্তু আমি এটা করতে পারবো না। হুয়াং বলে, আমাদের ডিভোর্স হয়ে গেলেও কিছুদিন একসাথে থাকতে হবে, কিন্তু আমি কোনো ঝামেলা করব না, বরং রুয়ান মেয়ের সাথে তোমার ঝামেলা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তখন সেখানে ফেংজি আর শাওনানও চলে আসে। তারপর দুই ভাই নিজেদের মধ্যে একটু ডিসকাস করতে যায়। এরপর দেখা যায় ফেংজি বলে, তাদের কথা মতো আমরা প্রত্যেকেই এক একটা ক্যারেক্টার, আর তারা দুজন গল্পের প্লট টুইস্ট, আর তারা এখন তোমাকে রুয়ান মেয়ের সাথে সেট আপ করিয়ে দেওয়ার কথা ভাবছে। তারা বের হয়ে এসে বলে, আমরা তোমাদের কথা মতোই কাজ করেছি, কিন্তু এই ডিভোর্স এগ্রিমেন্টটা আমরা এখন সেফ রাখবো, যেটা কিনা 3 মাস পর কার্যকর হবে। তারপর রাতে ঘুমাতে যাওয়ার সময় শাওনান ফেংজিকে রুমে ঢুকতে দেয় না। সে বলে, আমি তাহলে কোথায় ঘুমাবো? শাওনান বলে, এই বাসায় অনেক রুম আছে, তোমরা যে রুমে ইচ্ছে সে রুমেই ঘুমাতে পারো। আর এই কথা শুনে ফেংজি তখন অন্য রুমে চলে যায়। এরপরে সিন শিফট হয়, দেখা যায় হুয়াং আর সুশাও যে কোম্পানিতে চাকরি নিতে গিয়েছে সেখান থেকে রিজেক্ট হয়েছে। এই খবর লি মিচেন আর ফেংজি তাদের একজন সেক্রেটারির কাছে শোনে। এদিকে হুয়াংকে রুয়ান মেয়ে কল দিয়ে বলে, সিস্টার, আমাদের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে? তুমি কি আজকে বাসায় আসতে পারবে? সে বলে, আমি আসলে বাসায় যেতে চাই না। লাস্ট টাইম তুমি আমাকে ফেক ব্রেসলেট নিয়ে অনেক বেশি কথা শুনিয়েছ। ওই দিক থেকে তার গ্র্যান্ডপা বলে, তুমি কি আমার সাথে দেখা করতে চাও না? হুয়াং বলে, আমি তোমার কথাই ভাবছিলাম, এমনকি তোমার জন্য তোমার পছন্দের কেকও নিয়ে এসেছি। সে বলে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। এরপর সে বাসায় গিয়ে দেখে মুচেন সেখানে বসে আছে। হুয়াং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রুয়ান মি তাকে বলে, তুমি কিভাবে ব্রাদারলিকে ডিভোর্স দিয়ে দিলে? হুয়াং বলে, তুমি নিশ্চয়ই আমাদের ডিভোর্সের কথা শুনে অনেক হ্যাপি হয়েছো। তুমি যদি হাসতে চাও তাহলে হাসতে পারো, নিজেকে আটকে রেখো না। আরেকটু অপেক্ষা করো, এর থেকেও ভালো নিউজ তোমার জন্য অপেক্ষা করছে। রুয়ান মি বলে, তুমি এভাবে কেন কথা বলছো? আমি তোমাকে নিয়ে সত্যি খুব টেনশনে আছি। হুয়াং তখন তার দাদার কাছে চলে যায়। তার দাদা বলে, বিয়ে একটা সিরিয়াস ব্যাপার, কোনো ছেলে খেলা না। এই দুই ফ্যামিলির মধ্যে বিজনেস কানেকশন রয়েছে, তুমি কি আমাকে পাগল করে দিতে চাইছো? রুয়ান মি বলে, যেখানে ভালোবাসা নেই সেখানে বিয়ে কন্টিনিউ হয় না। তার দাদা রেগে গিয়ে বলে, তুমি এখন আমাকে এসব শেখাবে? তুমি ভেবো না তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমি জানি না। আমার শেষ কথা হলো, তোমাকে মুচেনের সাথে আগামী 6 মাস থাকতে হবে। যদি তুমি রাজি হও তাহলে আমার কোম্পানির 5% শেয়ার তোমার নামে করে দিব। আর তখন দেখা যায় দাদার এই প্রস্তাবে সে রাজি হয়ে যায়। মুচেন হুয়াংকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার শেয়ার পেয়ে হ্যাপি? সে বলে, হ্যাঁ, আমি অনেক হ্যাপি, আমি এখন 100 মিলিয়নের মালিক। মুচেন বলে, এই 3 মাস তোমাকে আবারও ফিরে পেতে আমাকে সাহায্য করো। সে বলে, তুমি কি সব আজে বাজে কথা বলছো, বুঝে বলছো? এদিকে সু শাওনান আর ফেংজি ঝগড়া করে। তারপর সেখানে হুয়াং আর মুচেন চলে আসে। তারপর শাওনান তার সাথে রুমে চলে যায়। পরদিন শাওনান একটি কোম্পানিতে যায়। সেখানে গিয়ে সে লি ফেংজিকে দিয়ে মজা করে কাজ করায়, আর ফেংজিও তার কথা মতো কাজ করে। কিন্তু তাদের এসব দেখে রুয়ান মি ভাবে এই বেয়াদব মেয়েটি ব্রাদার ফেংজিকে দিয়ে সার্ভেন্টের মতো কাজ করাচ্ছে। হুয়াং শাওনানকে বলে, তোমার হাজব্যান্ডের সহ্য ক্ষমতা ইমপ্রেসিভ। তারপর রুয়ান মেই ফেংজিকে দেখে বলে, ব্রাদার ফেংজি, তুমি কেন ওদের কথা শুনছো? ওরা তোমাকে সার্ভেন্টের মতো ব্যবহার করছে, তারপরও কেন তুমি ওদের সাথে আছো? ফেংজি বলে, আমার ইচ্ছা হয়েছে তাই করছি। শাওনান বলে, আমার হাজব্যান্ডের সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তুমি বাইরের একজন হয়ে সেটা আমাকে ঠিক করে দেওয়ার কেউ না। এছাড়াও সে আমার কাজ করতে পছন্দ করে। তারপর সে ফেংজিকে সবার সামনে কিস করে। ফেংজি বলে, আমার ওয়াইফ যা বলেছে তাই ঠিক। শাওনান বলে, শুনেছ কি বলেছে? রুয়ান মেই, তোমার যদি হিংসা হয়ে থাকে তাহলে তুমি এরকম একজন ভাড়া করতে পারো, সবসময় অন্যের হাজব্যান্ডের কথা চিন্তা করা বন্ধ করো। হুয়াং বলে, যথেষ্ট হয়েছে, তুমি কি ভুলে গেছো আমরা শুধুই সাইড ক্যারেক্টার? তখন সেখানে হুয়াং এর বড় ভাই আসে এবং সাথে করে অনেক মানুষরা নিয়ে আসে। এদিকে একজন এসে লি মুচেনকে বলে, মিস্টার লি ভালোভাবে ইনভেস্টিগেশন করেছে। সিনগাও এন্টারটেইনমেন্ট রুয়ান জুনবের নামে গত 3 বছর ধরে যে অ্যাকাউন্ট খোলা আছে তার সবই মিথ্যা। এমনকি 5 বছর ধরে তারা টাকাও হারাচ্ছে এবং 80 মিলিয়ন টাকা ঋণ করেছে। এটা এখন পুরোই অন্তঃসার শূন্য। মুচেন তখন একটু শুনে বলে, রুয়ান জুনবে তাহলে সবকিছু এখন হুচুংয়ের চাপাতে হচ্ছে। লোকটি বলে, আপনি ঠিকই বলেছেন। এছাড়াও সে এখন অত্যন্ত ডিমান্ডিং একটি বেটিং অ্যাগ্রিমেন্ট তৈরি করেছে। আমার মনে হয় মিস হুয়াং এর এখান থেকে অবশ্যই এখনই সরে আসা উচিত, না হলে হয়তো পরে বড় ধরনের কোনো বিপদ হতে পারে। অপরদিকে হুয়াং এর ভাই তাকে বলে, তুমি গ্রুপ থেকে যে শেয়ার পেয়েছো এই গাড়িটা তারই অংশ, তুমি যদি সাইন করো তাহলে এই 5% শেয়ার তোমার। হুয়াং বলে, তুমি অনেক কাইন্ড। সে বলে, অবশ্যই আমি কাইন্ড আমার ছোট বোন, কিন্তু তুমি এটাও জানো যে কোনো কিছু ফ্রি না। তুমি যদি এই শেয়ার উত্তরাধিকার সূত্রে পেতে চাও তাহলে তোমাকে কিছু রেসপন্সিবিলিটি পালন করতে হবে। তারপর সেইটা ফাইল দেওয়ার বলে, এটা সিনগাও এন্টারটেইনমেন্টের লিগাল রিপ্রেজেন্টেটিভ এবং পারফরমেন্স বেসড এগ্রিমেন্ট।
এখন থেকে সিনগাও এন্টারটেইনমেন্ট আর তোমার পিচ ব্লসম ওয়ার্ল্ড একই ফ্যামিলি। হুয়াং তাকে জিজ্ঞেস করে, তোমার কি আর কোনো রিকোয়ারমেন্ট নেই? সে বলে, আমার দাবিগুলো খুব সিম্পল। শাওনান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এই কোম্পানির এখনো 80 মিলিয়ন টাকা ঋণ আছে, আর তুমি এখন এই কোম্পানি আমাদের দিতে চাইছো যাতে আমাদের আর 160 মিলিয়ন টাকা দিতে হয়। জন্য তুমি যে ঋণে পড়েছো তা নিয়ে ঋণ শোধ করো। তার ভাই রেগে গিয়ে বলে, তোমরা কি মরতে চাও? তখন লি মুচেন আসে আর বলে, আমার ওয়াইফের সাথে এরকম ব্যবহার করার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি শুনেছি তুমি নাকি আমার ওয়াইফের সাথে বেট করতে চাইছো, কিন্তু আসলে বেট খুবই ছোট, এটা 200 মিলিয়নের বেশি না। নাকি তুমি এর থেকেও বড় কিছু খেলতে চাও? আমি আসলে বলতে চাইছি যে লি ফ্যামিলি তো 10% শেয়ার আমি কন্ট্রিবিউট করব, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে রুয়ান ফ্যামিলিতে তোমার যে শেয়ার আছে সেটা আমার ওয়াইফের নামে ট্রান্সফার করতে হবে। তারপর হুয়াং ফাইলে সাইন করে তার ভাইয়ের কাছে দিয়ে দেয়। এরপর শাওনান আর হুয়াং যায় রুয়ান মেয়ের কাছে, তাকে গিয়ে বলে তাদের কোম্পানিতে কাজ করার জন্য। হুয়াং তাকে বলে, তুমি যদি এই কোম্পানিতে কাজ করো আমাদের হয়ে, তাহলে তুমি লি মুচেনের কাছে যেতে পারবে, আর আমরা টাকাও ইনকাম করতে পারবো, আমাদের মিউচুয়াল বেনিফিট হবে। রুয়ান মেয়ে বলে, কিন্তু তোমার তো এখন হাজব্যান্ড ওয়াইফ। সে বলে, এগুলো শুধুমাত্র দেখানোর জন্য, আমাদের মতো ওয়েলদি ফ্যামিলিতে এগুলো খুবই কমন বিষয়, আমরা শুধু নামে মাত্র হাজব্যান্ড ওয়াইফ। আমি তোমাকে একটা সত্যি কথা বলি, এখানে যদি আমার 5% শেয়ারের বিষয়টা না থাকতো তাহলে লি মুচেনের সাথে আমি অভিনয় করতে পারতাম না, আমি করতেও চাইতাম না। আমি আসলে চাই টাকা, আর তুমি চাও লি মুচেনকে। তাই আমরা যদি একসাথে মিলে কাজ করি তাহলে আমি আমার টাকা পাবো আর তুমি লি মুচেনকে পাবে। তাদের এসব কথা শুনে রুয়ান মেই তার প্রপোজালে রাজি হয়ে যায়। এরপর আবারও সিন শিফট হয়, দেখা যায় লি মুচেন আর ফেংঝি একসাথে বসে ওয়াইন খাচ্ছে আর কথা বলছে। তখন হুয়াং আর শাওয়ান রুয়ান মেইকে সাথে নিয়ে বাসায় আসে। তারা বলে, মেয়ে এখন থেকে আমাদের ফ্যামিলির নতুন মেম্বার। তারপর তারা রুয়ান মেইকে উপরে নিয়ে যায় তার রুম দেখানোর জন্য, আর বলে, এই রুমটা তোমার জন্য সাজানো হয়েছে, এখন থেকে তুমি এখানেই থাকবে। হুয়াং তখন লি মুচেনের কাছে যায়, সে জিজ্ঞেস করে, তুমি এসব কি শুরু করেছো? তুমি আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য বাসায় অন্য একটি মেয়েকে কেন নিয়ে এসেছো? মুচেন তাকে কাছে টেনে নিয়ে কিস করে। হুয়াং তাকে সরিয়ে দিয়ে বলে, লি মুচেন তুমি কি পাগল হয়ে গেছো? সে তার কোনো কথা না শুনে আবারও কিস করতে থাকে। তখন রুয়ান মেই তাদের রুমে এসে দেখে ফেলে। সে বলে, হুয়ান তুমি বলেছিলে আমি এখানে আসলে মুচেনের সাথে আমার সম্পর্ক ভালো হবে, কিন্তু তুমি নিজেই তার সাথে এসব করছো কি করে? তারপর সে হুয়াংকে একটা থাপ্পড় মারতে চায়। তখন মুচেন তাকে আটকায় আর বলে, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, কিন্তু তুমি এমন কোনো কাজ করো না যাতে এটার ব্যতিক্রম কিছু ঘটে। রুয়ান মেই বলে, ব্রাদার মুচেন তুমি কিভাবে আমার সাথে এটা করতে পারো? আরও বলে, এখানে আছে শুধুমাত্র তোমার টাকার জন্য। মুচেন বলে, তুমি কোন সাহসে আমার সামনে আমার ওয়াইফকে ক্রিটিসাইজ করছো? আমি তোমাকে বলছি, সে যদি আমার টাকাই চাইতো তাহলে আমার যথেষ্ট টাকা আছে। তারপর হুয়াং শাওনানের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। মুচেন তার প্রতি ভালোবাসা কনফেস করেছি সেটাও বলে। এসব শুনে শাওনান জিজ্ঞেস করে সেও তাকে ভালোবাসে কিনা। হুয়াং বলে সে জানে না, সবকিছুই তার কাছে এখন অনেক বেশি কনফিউজিং লাগে। শাওনান বলে, যেহেতু প্রেসিডেন্টলি সিরিয়াস তাহলে ভালোবাসার ক্যারিয়ার একসাথে গেইন করা যাক। হুয়াং বলে, কিন্তু সবকিছু এত ইজি না, ওই স্টুপিড রুয়ান জুনবেই আমাদের জন্য গর্ত করে রেখেছে। 3 মাসে 160 মিলিয়ন টাকা ইনকাম করা খুব সহজ হবে না, যদি আমি না পারি তাহলে আমাদেরকে সত্যি সবার সামনে মাথা নত করতে হবে। এদিকে লি মুচনকে যখন ফোন দিয়ে বলা হয়, মিস্টার লি আপনি আমাকে ইনভেস্টিগেশন করতে বলেছিলেন, নিউ ড্রাগ এন্টারটেইনমেন্টের সাবেক নির্বাহীরা তহবিল আত্মসাৎ করেছে, ঘুষ নেওয়ার বিষয়টা আমি ইতোমধ্যেই জেনে গেছি। লি মুচেন বলে, তাহলে ভালোভাবে প্রমাণগুলো জোগাড় করো, কাল সকালে এগুলো ওয়াইফের ইমেল সেন্ড করবে। সে ফোন রেখে বলে, তুমি যদি আমার সাথে খেলো আমিও খেলবো, তুমি যদি জিততে চাও আমি তোমাকে জিততে দেবো, কিন্তু তুমি যদি আমাকে অন্য কারোর সাথে মিলানোর চেষ্টা করো তাহলে সেটা একেবারেই অসম্ভব। হুয়াং আর শাওনান মিটিংয়ে চলে যায়। সেখানে সে বলে, সমঝোতা শুরু হওয়ার আগে আমরা একটা ছোট্ট ফিল্ম দেখি তাহলে। সবাই তখন রাজি হয়ে যায়। তখন মনিটরে দেখানো হয় সেখানে বসে থাকা একটা লোক ঘুষ নিচ্ছে, এমনকি সেখানে প্রত্যেকেই কোনো না কোনো খারাপ কাজের সাথে জড়িত। শাওনান বলে, আপনারা কি নিজেরা এখন এখান থেকে চলে যাবেন নাকি আমরা পুলিশ ডাকবো? তারপর তারা সেখান থেকে উঠে চলে যায়। এরপরে সিন আবারও শিফট হয়। দেখা হয় এদিকে লি মুচেন ড্রিঙ্ক করতে থাকে আর বলতে থাকে, শাবককে ঝুঁকিতে না ফেললে নেকড়েকে ধরা যায় না, যেহেতু সে জোরের চেয়ে নরমভাবে ঝোছালো ভালো সাড়া দেয় তাই আমি তাকে নিজেই দেখতে যাব। আমি আর সহ্য করতে পারছি না, ওষুধটা অনেক দ্রুত কাজ করেছে। সে বলে, আমাকে রুমে নিয়ে যাও আর রুমটাকে অগোছালো করে দিও। ফেংজি তাকে তার রুমে নিয়ে যায়। এরপর আবারও সিন চেঞ্জ হয়। সিন শিফট হয়ে দেখা যায় এদিকে হুয়াং তার ফোন দেখে যে সবাই রুয়ান মেইকে সুপারস্টার এন্টারটেইনমেন্টের শুভেচ্ছা জানাচ্ছে, সবাই বলছে কংগ্রাচুলেশন। সে তখন বলছে, আমরা সবাই মিলে ফিল্ম এবং টেলিভিশনে একটি নতুন চ্যাপ্টার খুলব এবং সেই সাথে আমি আপনাদের জন্য একটা ভালো এক্সাম্পল রেখে যেতে চাই। হুয়াং তখন দেখে বলে, তুমি সবার সামনে ভালো মানুষের ভাব দেখালেও আসলে কি সেটা আমি খুব ভালো করে জানি। তারপর সে তার রুমে চলে যায়। মুচেন তার বিছানায় শুয়েছিল, তাকে আসতে দেখেই সে অভিনয় করা শুরু করে। সে আসলে দুর্দান্ত চালাক। হুয়াং তাকে দেখে লি মুচেন তার বিছানায় শুয়ে ছটফট করছে ভাবে। সে বলে, তুমি আমার বিছানায় কি করছো? তুমি কি ড্রিঙ্ক করেছো? এখন আবার তুমি এটা কি নাটক শুরু করলে? মুচেন বলে, আমার কি যেন একটা হয়েছে, আমি সত্যি কোনো নাটক করছি না, আমার সত্যি ভীষণ খারাপ লাগছে। তারপর সে তাকে কিস করে আর বলে, আমি আর কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? তারপর মুচেন তার ভালোবাসার কথা হুয়াং এর কাছে কনফেস করে দেয়।
তখন হুয়াংও তাকে কিস করে। এর মধ্যেই মুচেনের কাছে একটি কল আসে। ফেংজি তাকে বলে প্রেসিডেন্টলি সত্যি একটু ঝামেলা হয়ে গেছে। এরপর দেখা যায় সে বলছে শাওনানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজেছি, আমাদের 6টার সময় দেখা করার কথা ছিল, কিন্তু 7:30 বেজে গেছে, সে আসেনি। আমি তাকে কল দিয়েছি, তার ফোন বন্ধ, মেসেজ দিয়েছি, সে রিপ্লাই দিচ্ছে না। তাকে কোথাও কেউ কখনোই নাকি দেখেনি। ওকে কি তাহলে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি? খুব টেনশন হচ্ছে, একটু দেখবো ব্যাপারটা। তাকে তখন সবাই খুঁজতে বের হয় আর খুঁজে দেখায় সে মেয়েদেরকে নিয়ে মিটিং করছে। তারপর সবাই তাকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়। তাদের মধ্যে তখন রুয়ান মেয়েও উপস্থিত হয়। শাওনান বলে, তুমি এত রাতে এখানে আমাদেরকে আবার কি বলতে এসেছো? সে তখন বলে, কাল দুপুরে আমার একটা শর্ট ফিল্ম সব প্ল্যাটফর্মে প্রকাশ পেতে যাচ্ছে, তুমি কি খুব শীঘ্রই আমার সামনে মাথা নত করতে প্রস্তুত আছো? হুয়াং বলে, কে কার সামনে মাথা নত করবে সেটা তো আসলে পরেই বোঝা যাবে, এত আগে তো এত এক্সাইটেড হওয়ার মতো কোনো কিছুই হয়নি। এরপর দেখা যায় হুয়াং আর শাওনান মিটিং করছে। তখন তার বড় ভাই আর রুয়ান মেই সেখানে আসে। এসে তাদেরকে খুব বেশি করে ইনসাল্ট করতে শুরু করে। হুয়াং তখন বলে, বেটার এখনো 1 মাস বাকি আছে, এখনো শেষ হয়নি, তোমার মনে হয় একটু বেশি আগে সেলিব্রেট করা শুরু করে দিয়েছো, আর এমন একটা অ্যাক্টিং করছো যেন তুমিই জিতে যাবে, অথচ জানোই না রেজাল্ট কি হতে পারে। তার সব ক্রিটিসিজম কথা শুনে রুয়ান জুনবেই বলে, মোটেই আমরা আগে আগে কিছু সেলিব্রেট করছি না, আমি তোমাকে আমার সামনে মাথা নত দেখতে অপেক্ষা করতে পারছি না আসলে। তখন একজন বয় এসে তাদেরকে খবর দেয় যে হুয়াংদের বানানো ফিল্ম সব প্ল্যাটফর্মের টপ র্যাঙ্কিংয়ে আছে, আর মিস রুয়ান মেই সেই ফিল্মটির প্লেজারিজমের কারণে সবচেয়ে নিচে নেমে গেছে। হুয়াং আর শাওনান এবং তাদের এমপ্লয়িরা খুবই খুশি হয় তখন। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় রুয়ান মি তখন বের হয়ে আসে, আর নিউজ রিপোর্টাররা তাদেরকে নানা ধরনের প্রশ্ন করে, আর তাকে প্লেজারিজমের দায়ে ক্ষতিপূরণ দায়ের করে এবং তাকে পাবলিকলি ক্ষমা চাইতে বলে। তারপর সে পাবলিকলি সবার সামনে ক্ষমা চায়। এই সব কিছু হুয়াং আর শাওনান দেখছিল। আর এরপর দেখা যায় সাথে সাথে সেখানে মুচেন চলে আসে, আর লি মুচেন এসে তার প্রশংসা করে আর তাকে কংগ্রাচুলেশন জানায়, অনেক অনেক শুভেচ্ছার কথা বলে। আর এদিকে দেখা যায় রুয়ান জুনবেই আর রুয়ান মেই মিলে তাদেরকে বিপদে ফেলার প্ল্যান করতে থাকে। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় লি মুচেন আর লি ফেংছি তাদের ওয়াইফদের কনভিন্স করার জন্য নিজেদেরকে ফেকভাবে কিডন্যাপ করার প্ল্যান সাজায়। তাদেরকে 2জন লোক বেঁধে রাখে, কিন্তু সেখানে হুয়াং আর শাওনান পৌঁছানোর আগেই রুয়ান জুনবেই আর রুয়ান মেই চলে আসে। তারপর হুয়াংয়ের কাছে তাদের হাজব্যান্ড কিডন্যাপ হয়েছে সেটা জানানোর জন্য কল আসে। তারা সেখানে পৌঁছে দেখে রুয়ান মেই আর জুনবেই সেখানে আগুনের ভেতরেই ছুটে যাচ্ছে। সে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর হুয়াং আর শাওনান তখন তাদের বাঁচানোর জন্য সেদিকে যাচ্ছে। ততক্ষণে তাদেরকে বাঁচানোর জন্য অনেক লোক চলে আসে এবং তাদেরকে বাঁচাতেও সক্ষম হয়। আর দেখা যায় তাদের দুজনের অবশেষে বিয়ে হয়ে যায়, অর্থাৎ ভালোবাসার পূর্ণতা এত কঠিন সময়ের মাধ্যমে ফুলফিল হলো। আর অবশেষে তাদের দুজনের বিয়ের মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? আজকের ড্রামাটা একটু অন্যরকম ছিল। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।